30শে জুন এটা প্রথম সরকারিভাবে আমরা অনুমোদন নেই নামটা। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া ধারাবাহিকতার মধ্যে থেকে আমাদের এই জমি আমরা সাব কাবলা জমি আমাদের নামে ভোট ক্লাবের নামে আমরা ক্রয় করি এবং বেসরকারি ব্যক্তিদের কাছ থেকে সাব কাবলা জমি আমরা খন্ডে খন্ডে ক্রয় করে একটা আমাদের প্রায় 26 বিঘা জমি আমরা এখানে ক্রয় করেছিলাম। পরবর্তীতে নিচু এলাকা বিধায় আমরা এটাকে ফিলিং করতে হয়েছে এবং এটা যেটাকে বলে আর্ট ফিলিং করে আমাদের একটা পর্যায়ে নিতে হয়েছে বিল্ডিং করার উপযুক্ত। এরপরে আমরা এখানে এই ভবনটি করার জন্য এবং আমাদের জমিকে সত্যিকারভাবে আমাদের ভোট ক্লাবের নিজস্ব জমি হিসাবে সরকারের বাংলাদেশ সরকারের যতগুলো সংস্থা আছে যাদের কাছ থেকে বিভিন্ন রকম অনুমোদন নেওয়া প্রয়োজন আমরা একে একে করে সবগুলি আমরা সেগুলো অর্জন করেছি এবং সবগুলি আমরা নিয়েছি। আমাদের সাথে যেসব ডিপার্টমেন্টগুলো জড়িত রয়েছে বা মন্ত্রণালয়গুলো জড়িত রয়েছে তাদের সকল অনুমোদন নিয়েই আমাদের এই নিজস্ব জমিতে আমরা এই ভবন যেটাতে আপনারা এখন বসে আছেন সেই ভবনটি আমরা নির্মাণ করেছি এবং চালু করেছি 2021 সালের ফেব্রুয়ারি মাসে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে চালু করলে আপনারা জানেন যে প্যান্ডামিক এবং বিভিন্ন কারণে আমাদের অগ্রগতি ব্যাহত ছিল। পরবর্তীতে বিভিন্ন ভাবে আমাদের ক্লাব এগিয়ে যায়। তো যাই হোক, যেটা হলো যে এখানে আমরা কিছু ফাউন্ডার মেম্বার রয়েছি 7 জন। আমরা 7 জন ফাউন্ডার মেম্বার রয়েছি। আমি নামগুলো আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এই 7 জন কে কে। এই 7 জনের মধ্যে রয়েছেন পার্টিস গ্রুপের বর্তমান এমডি, গুলশান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, এই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বনানী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ। এই 7 জনের মধ্যে রয়েছেন জনাব শাহেদ সাহেব, উনি আমাদের রেডিয়ান্স গ্রুপের চেয়ারম্যান, এই ক্লাবের বিগত ভাইস প্রেসিডেন্ট। এর মধ্যে রয়েছেন আমি নিজে, আমি উত্তরা ক্লাবের 3বারের প্রেসিডেন্ট ছিলাম, মেম্বার অ্যাডমিন ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত, আবাসন বিজনেসের সাথে জড়িত। আমাদের সাথে ছিলেন আপনার লিমেরিডিয়ান এবং মেট্রো গ্রুপের যে আমাদের জহির সাহেব, উনি আমাদের ফাউন্ডার মেম্বার। জনাব শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের, আপনারা অনেকেই ছিলেন, উনি ছিলেন। আলাউদ্দিন আল নাসিম ছিলেন এবং বখতিয়ার সাহেব ছিলেন। এই মিলে আমাদের মোট 7 জন আমরা আসলে প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠা লগ্নে কিন্তু আমি যাদের নাম বলেছি এর বাইরে কোনো উল্লেখযোগ্য কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না। আমরা এই প্রতিষ্ঠা করার পরে, ভোট ক্লাব প্রতিষ্ঠা করার পরে বিভিন্ন চাপে বা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা তৎকালীন কোন এক ব্যক্তিকে আমাদের সভাপতির চেয়ারটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এক ধরনের বাধ্য হয়েছিল আমরা। যখন দেখা দিল যে ক্লাবটি খুব বড় সড়ো কিছু ক্লাব হচ্ছে বা খুব বড় একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় একটি ক্লাব হবে, তখন আমরা চাপের মুখে পড়ি এবং আমরা কোনো এক ব্যক্তিকে আমরা সভাপতি পদটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরবর্তীতে উনি অন্যান্য ক্লাবের যে রীতিনীতি আছে প্রতি বছর নির্বাচন হওয়া, আমাদের সংবিধানেও বড় আছে, কিন্তু এগুলো উনি কোনো ধার ধারেন নাই। আমাদের বিগত প্রেসিডেন্ট জনাব বেনজির আহমেদ, উনি এগুলো ধার না ধরে উনি শুধু সময় ক্ষেপণ করেছেন এবং এটার সরকারি নিয়ম আপনারা জানেন যে আমাদের ক্লাব সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে RGSCর অন্তর্ভুক্ত এবং প্রতি বছর সেখানে ডকুমেন্ট সাবমিট করতে হয়। উনি এসব কিছুই করেন নাই, বলে আমাদের ক্লাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল। অর্থাৎ এটা ক্লাব হলেও কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন, অর্থাৎ RJSC যেটাকে বলি আমরা, গভর্নমেন্টের যেটা আছে সেখানে আমাদের ডকুমেন্টস দিতে হয়। এটা NSI-তে এটা ডকুমেন্ট যায়, সেখান থেকে রিকমেন্ডেশন আসে। এই প্রক্রিয়াগুলোর মধ্যে উনি ছিলেন না, যে কারণে আমাদের অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা নির্বাচিত হয়ে আল্লাহর রহমতে আমরা সমস্ত ডকুমেন্ট আমরা ঠিক করে নিয়েছি। আমাদের পক্ষে এখন আর কোনো সমস্যা নেই। তো
যাই হোক, যেটা বাস্তবতা হলো এই যে নির্বাচন কিন্তু উনি যে পালিয়ে যাওয়ার পরে নির্বাচন হয়েছে তা কিন্তু নয়, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। উনি থাকতেই কিন্তু নির্বাচনের ডেট দিয়েছিলেন, কারণ উনি জিতে বাধ্য হয়েছিলেন। সেখানে আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে একাধিকবার উকিল নোটিশ প্রেরণ করি যে আমাদের সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা। তার বিগত 24শে জুন আমি ওনাকে উল্লেখ করি যে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে সংবিধানের এই ধারা মোতাবেক। আমি উকিল নোটিশ প্রদান করি ব্যক্তিগতভাবে, অথচ আমি বোর্ডেরই মেম্বার ছিলাম। তো যখন একাধিক উকিল নোটিশ দিলাম এবং মামলার আমি হুমকি দিলাম, তখন উনি আমার সাথে বসলেন। বসার পর একটা পর্যায়ে নির্বাচনের তারিখ দিলেন। উনি যখন নির্বাচনের তারিখ দিয়েছেন তখনও এখানে বোধহয় কালের কণ্ঠ উপস্থিত রয়েছে, কালের কণ্ঠ সেই রিপোর্ট তখনও কিন্তু প্রকাশ পায়নি। অর্থাৎ উনি চরম ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে ওনার যেসব সম্পত্তির বিষয়টা আসলো এবং সেই কারণে উনি আস্তে করে পিস্টান দিলেন। প্রথমে উনি নির্বাচন করতে চেয়েছিলেন আমার বিরুদ্ধে, পরবর্তীতে উনি পিস্টান দিলেন, পিস্টান দিয়ে উনি আর নির্বাচন করলেন না। যাই হোক, উনি ওনার পর্ব শেষ, ওইটা আমি আর না টানি। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে যেটা দেখতে পেলাম, যেটা হলো যে দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি সময় উনি এই প্রেসিডেন্টের পদটি আঁকড়ে রেখেছিলেন জোর করে। এই জোর করে আঁকড়ে রাখার পরে যেটা হয়েছে যে অন্যান্য যারা এসসি মেম্বার ছিল বা আমিও ছিলাম, আমরা কেউ আসলে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই, কাজ করার কোনো পরিবেশ ছিল না, ডাকতো না। এটা একচেটিয়া ছিল উনি এবং ওনার তৎকালীন ওনার নিয়োজিত একজন নেভির অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন, যিনি কিনা র্যাবে থাকা অবস্থায় ওনার চাকরি চলে গিয়েছিল, বা যাই হোক সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু চাকরি যাওয়ার কয়েক কিছুদিনের মধ্যেই এখানে রাতারাতি ওনাকে সেক্রেটারি হিসেবে বসাই দেওয়া হলো, উইদাউট এনি ইন্টারভিউ বা আমাদের সাথে কোনো যেটাকে বলে মেম্বারদের সাথে ইসিদের সাথে যে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং ডিসকাশন করা, এগুলো সে উনি কিছুই ধার ধারেন নেই, রাতারাতি তাকে বসাই দিলেন। অর্থাৎ এইটাকে আরো বেশি তার কন্ট্রোলে নেওয়া। তাই হচ্ছে এখানে তার ওই তৎকালীন সেক্রেটারি আসলে সবকিছু করতেন, তিনি ছিলেন সর্বেসর্বা। আর যাই করতেন উনি ওনার অ্যাপ্রুভালটা নিতেন ফাইনালি তৎকালীন প্রেসিডেন্টের কাছ থেকে। এতে করে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রায় 1346 জন মেম্বার, আসলে 3046 জন মেম্বার আমাদের বর্তমানে আছেন। এত বিশাল সংখ্যক মেম্বাররা যখন টাকা পয়সা দিচ্ছেন, মেম্বার হয়েছেন, সেটা আসলে সঠিকভাবে আমাদের অ্যাকাউন্টে জমা করেন নাই। আমাদের অ্যাকাউন্টে জমা করেন নাই এবং এখানে একটা বড় অঙ্কের টাকা লোপাট হয়েছে। এই লোপাটের জন্য মেম্বারশিপ দেওয়া হয়েছে যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টে বেনজির সাহেবের স্বাক্ষর আছেন। আমাদের প্রাক্তন সেক্রেটারি, যিনি নিজে থেকে বেনজির সাহেব চলে যাওয়ার পরে নিজে থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন, উনিও আছেন। তো আমরা এখন পরবর্তীতে যখন সন্দেহ হলো, আমরা বিগত কমিটি থেকেই অর্থাৎ উনি চলে যাওয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা অডিট করা দরকার। আমরা অডিটর নিয়োগ করলাম। অডিটর নিয়োগ করার পরে আমরা এই টার্মে এসে, অডিটরের যে সময় লাগে ইলেকশনের পরপর, তারা রিপোর্ট দিল যে অনেক বড় রকম ফাইন্যান্সিয়াল অ্যানোমালিস আমাদের চোখে ধরা পড়লো। মানে কোটি কোটি টাকা ক্যাশ, তারপরে আপনার মেম্বারশিপের কোটি কোটি টাকা আমাদের অ্যাকাউন্টের কোথাও হদিস নাই। তখন আমরা সঠিকভাবে আগাবার জন্য আমরা অডিট ফার্ম নিয়োগ দিলাম। এরপরে বিগত মনে হয় মার্চের ফার্স্ট উইকে বা আরও আগে আমরা একটা রিপোর্ট পেলাম, সেখানে একটা বড় অঙ্ক এবং তার ক্লিয়ার রিপোর্ট দিল অডিট ফার্ম, যেটা আইসিএমে ভুক্ত। তারা রিপোর্ট দিল বড় অঙ্কের অনিয়ম, যে প্রত্যেকটা অনিয়মের সাথে তৎকালীন সেক্রেটারি এবং আমাদের তৎকালীন প্রেসিডেন্ট বেনজির আহমেদ এবং লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন সম্পূর্ণভাবে জড়িত। তো সেটার ভিত্তিতে আমরা প্রথমে যেটা করেছিলাম, আমরা ওনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলাম যাতে আমরা কোনো লেনদেন না করতে পারি। পরবর্তীতে আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী আর্টিকেল 85 আমরা একটা চিঠি দিয়েছি ওনাদের দুজনকে, শোকস যেটাকে বলে এক্সপ্লানেশন।
এবং সেটার ভিত্তিতে 7 দিন সময় দিতে হয়। 7 দিনের জায়গায় আমরা প্রায় 8-9 দিন সময় দেওয়ার পরেও কোনো অ্যান্সার আমরা পাইনি। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে যাচ্ছি, যে আজকে যেটা নিচ্ছি, সেটার ব্যাপারে আবার চূড়ান্ত নোটিশ দেই আমাদের আর্টিকেল 86 এর আওতায়। আর্টিকেল 86 এর আওতায় সেটা দেওয়ার তারও কোনো উত্তর আমরা পাইনি আজ পর্যন্ত। অর্থাৎ আমরা আমাদের লিগ্যাল প্রসিডিউরটা আমরা ঠিক রেখেছি এবং সেটার ভিত্তিতে আজকে আমরা আমাদের মিটিং ছিল, আমাদের এজেন্ডাই ছিল যে আমাদের এই যে দুজন ব্যক্তির যে অন্য বিভিন্ন রকম অপকর্ম ধরা পড়েছে, ফাইন্যান্সিয়াল অ্যানোমালিস যেটা ধরা পড়েছে, সেটার বিপরীতে ব্যবস্থা গ্রহণ। এখানে আপনাদেরকে আরো বলি যে আমরা যখন দেখলাম যে টাকার অঙ্ক অনেক বড়, তখন আমরা এই বোর্ড আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আরো একটি বাংলাদেশের স্বনামধন্য 1-2-3-এর মধ্যে পরে এরকম কোনো রেপুটেড অডিট ফার্ম দিয়ে আমরা ফার্দার অডিট করাবো, যে এটাকে আরো অথেন্টিকেট করার জন্য। আমরা গত 3 দিন আগে আমরা অলরেডি হুদাবাসীকে আমরা আমাদের অডিট ফার্ম হিসাবে নিয়োগ দিয়েছি, তারা দায়িত্ব নিয়েছে। আগামী 2 মাসের মধ্যে তাদের এই রিপোর্ট দিবেন। তাদের রিপোর্ট দিলে যে এরা দুজন নিস্তার পাচ্ছেন তা না, আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধগুলো আমাদের সামনে বেরিয়ে আসবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তাদের সাথে কর্মচারী সহ আমাদের বোর্ডের কেউ কেউ জড়িত হয়তো আছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, সেটাও আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে সাবেক বোর্ডে, আমি কিন্তু যাই বলছি বিগত দিনের আমাদের ইলেকশন আগের সাবেক বোর্ডের কেউ কেউ জড়িত আছেন বলে আমাদের কাছে এটা কিছুটা প্রতীয়মান হচ্ছে। সেটাও আমরা আসলে ফাইনাল অথেন্টিকেশনের পরে আমরা ওই জায়গায় যেতে চাই। আমরা হয়তো 2 মাস পরে আবার আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তবে আমাদের পদ্ধতিগতভাবে আমরা কোনো ভুল করছি না, তাড়াহুড়ো করছি না। আমরা সেপ্টেম্বরের 2024 তারিখের 22 তারিখে এখানে 24-22 তারিখে আমরা বসেছি অ্যাজ দি বোর্ড, কিন্তু আমরা বাই ফার্স্ট ইলেক্টেড কমিটি। কিন্তু আমরা কিন্তু রাতারাতি পেয়েছিলাম, আমরা কিন্তু পারতাম আমরা অক্টোবর-নভেম্বরের মধ্যেই আজকের সিদ্ধান্তটা দিতে, কিন্তু আমাদের অপেক্ষা করার কারণ হলো আমরা খুব মেথডিক্যালি এবং যতটা সম্ভব অথেন্টিক্যাল করার জন্য আমরা সময় নিয়েছি। আমরা আমাদের ক্লাবের যারা গুণধর ব্যক্তি রয়েছেন এই লাইনে, বিশেষ করে যারা লিগ্যাল বা অ্যাকাউন্টস লাইনে যারা এক্সপার্ট, অডিট লাইনে যারা এক্সপার্ট, আমাদের অনেক মেম্বার রয়েছেন, অনেক নামি দামি ব্যক্তি, তাদের সাথে আমরা বসেছি, একাধিকবার বারবার বসেছি এবং তাদের সাথে পরামর্শ করে ফাইনালি আমরা আজকে এই জায়গায় এসেছি। আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বেনজির আহমেদকে আমরা ক্লাব থেকে বহিষ্কৃত করেছি এবং একই সাথে আমাদের প্রাক্তন সেক্রেটারি ওনাকেও আমরা ক্লাব থেকে বহিষ্কার করেছি। আসলে প্রশ্ন আসতে পারে যে প্রাক্তন সেক্রেটারিকে আবার বহিষ্কার কেন? আমি নিজে থেকে উত্তর দিচ্ছি। ক্লাবের সেক্রেটারি কখনো মেম্বার হয় না, নর্মালি ক্লাবের সেক্রেটারি কখনো ক্লাব মেম্বার হয় না, ইকুইভ্যালেন্ট না, এবং আমাদের কনস্টিটিউশন নাই, এবং তিনি বেতনভুক্ত। আমরা এই বোর্ডে যারা আছে আমরা কিন্তু কেউ বেতনভুক্ত না, আমরা নির্বাচিত, জাস্ট সামাজিক সেবা দিচ্ছি। সেক্রেটারি ছিলেন বেতনভুক্ত, হাইলি স্যালারিড। তো যেটা হলো যে ভেরি আনফর্চুনেট যে একনায়কতন্ত্র যেটাকে বলে, সেই সেক্রেটারি তিনি নিজে অন্যান্য বেশ লম্বা একটা মেম্বার লিস্ট যেখানে লেখা হয়েছে যে এই সকল মেম্বারদের সমস্ত টাকা পরিশোধ করা হয়েছে এবং তারা মেম্বারশিপ তাদেরকে দেওয়া যেতে পারে। সেই লিস্টের মাঝামাঝি একটা জায়গায় উনি গোপনে ওনার নামটা ঢুকিয়ে দিয়েছিলেন, এই বিগত সেক্রেটারি মাঝামাঝি একটা জায়গায় তার নামটা ঢুকিয়ে দিয়েছিলেন ভিড়ে, যাতে কেউ না দেখে। এবং ওখানে সাইন করার কথা মেম্বার ফাইন্যান্সের, কিন্তু সাইন করছে হলো সেকেন্ড ম্যানেজার ইনচার্জ ফাইন্যান্স, যে আরেকজন বেতনভুক্ত ব্যক্তি। পরবর্তী সাইনটি উনি নিজেই করেছেন। পরবর্তী সাইনটি করেছেন ডক্টর বেনজির আহমেদ, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট। তা এটাতেই আপনার প্রমাণ হয় যে কিভাবে হয়েছে। এবং আরো মজার বিষয় হলো সিরিয়াল অনুযায়ী ওনার হওয়ার কথা
42-এর মতো একটা সিরিয়াল, বাট উনি নিজে থেকে চয়েস করে উনি 999 নিয়েছেন মেম্বারশিপ নাম্বার। আবার যখনই বেনজির সাহেবের দেশ ত্যাগ করলেন বা উনি বিপদে পড়লেন, সাথে সাথে উনি এই ক্লাব থেকে রিজাইন করলেন। আমাদের প্রাক্তন সেক্রেটারি উনি রিজাইন করলেন এবং ওই যে ভুয়া মেম্বারশিপ সেটাকে উনি বিক্রিও করে দিয়েছেন। সেটাকে উনি যেমন বিক্রি করে দিয়েছেন আরেক মেম্বারের কাছে, যদিও আমরা ওই মেম্বারশিপটাকে আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করি নাই। তো যাই হোক, এটা হলো গিয়ে আমাদের কনস্টিটিউশনাল অ্যাকশন। এরপরে আমরা যেহেতু আমাদের প্রচুর পরিমাণ অর্থ, যেটা মেম্বারদের অর্থ নষ্ট হয়েছে, সেটার ব্যাপারে আমরা ফার্দার লিগ্যাল অ্যাকশনে যাব। একটা জিনিস আপনাদেরকে আজকে ক্লিয়ার করি, বোট ক্লাব, ঢাকা বোট ক্লাব নয়, শুধু বাংলাদেশের নামি দামি ক্লাবগুলোর মধ্যে যদি আমি ঢাকা ক্লাবকে ধরি, আমি গুলশান ক্লাবকে ধরি, উত্তরা ক্লাবকে ধরি, এমনি যারা বড় বড় ক্লাব রয়েছে বা মোটামুটি ক্লাব যারা আমরা চিনি, আপনারা তো জেনে থাকবেন যে ক্লাবের মালিক কিন্তু সকল মেম্বার সমান। এখানে আমি আজকে প্রেসিডেন্ট, আমার যে মালিকানার অংশ, যিনি সাধারণ একজন মেম্বার, তার মালিকানার অংশ একই। এই যে 3054 জন বা আমাদের যে কজন মেম্বার রয়েছে, তারা সকলে কিন্তু সমান অধিকার, সমান মালিক। এখন আমি এই কথাটা কেন বললাম, এতদিন আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল এই ক্লাবের মালিক বোধহয় বেনজির আহমেদ। আসলে উনি তো অনেকটা উড়ে এসে জুড়ে বসছেন, উনি কিন্তু জোর করে এখানে আসছেন। তো আমি আর কেন আসছেন, কিভাবে আসছেন, কেন পারতেন ওনারা, এটা আমি আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। বাংলাদেশের মানুষ আজকে সবাই জানে যে ওনারা গায়ের জোরে কি না করতেন এবং কি না করছেন এই পর্যন্ত। যাই হোক, আমাদের এই ক্লাবের মালিক 3000-এর উপরে। আমরা, এটা বেনজির আহমেদের ক্লাব না, আমাদের এই ক্লাবের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমরা অচিরে একটি বড় ভবন নির্মাণ করতে যাচ্ছি আমাদের নিজেদের এলাকায়। আমাদের এই জমি জমা নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়, কিন্তু আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি যে এই জমি যতটুকু আমরা ব্যবহার করছি এবং সামনে আমাদের নিজস্ব জায়গায় যতটুকু আছে, এটা 100% আমাদের। আমাদের পার্শ্ববর্তী পানি সম্পদের জমি আছে রাস্তার সাথে, আমরা সেখানে কোনো স্থাপনা আমরা করিনি। আমরা পানি সম্পদের কাছ থেকে রাস্তা লিজ নিয়েছি, এর বাইরে আমরা পানি সম্পদের কোনো জায়গা ব্যবহার করি। আইডব্লিউটি এর যে সীমানা প্রাচীর রয়েছে, আমরা সম্পূর্ণ সীমানা প্রাচীরের ভিতরে রয়েছি। আরেকটা জিনিস ক্লিয়ার করি, আইডব্লিউটি সীমানা প্রাচীর হয়েছে আমাদের এই ভবন নির্মাণের প্রায় 4-5 বছর পরে, 3-4 বছর মিনিমাম পরে। তো সেক্ষেত্রে আমাদের প্রায় ক্রয়কৃত 26 বিঘা জমি এই আইডব্লিউটি এর সীমানার বাইরে চলে গেছে, অর্থাৎ আমাদের মধ্যে নাই, ওটা আইডব্লিউটি এর মধ্যে চলে গেছে। তাতে আমাদের প্রায় 13 বিঘার উপরে জমি আমাদের চলে গেছে। আমরা সেই ক্ষতি স্বীকার করেও কিন্তু আমরা যতটুকু জমি আমাদের আছে, আমরা সেটুকুর মধ্যে থেকেই আমাদের ক্লাবের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম ক্লাবের মধ্যে বোট ক্লাব একটি অন্যতম ক্লাব, এবং আগামীতে আমাদের যে ভবিষ্যৎ আছে এবং যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমাদের পরিকল্পনায় রয়েছে, আমরা সেগুলো অচিরেই শুরু করব এবং সেটা হয়ে গেলে এটা হবে বাংলাদেশের বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ক্লাব। এত সুন্দর নদীর পাড়ে, এত সুন্দর জায়গায় আর অন্য ক্লাব অবস্থিত নয়। ঢাকা শহরে যানজটের যেটা সমস্যা, আমাদের এখানে সেরকম থাকবে না, ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে। তো এই বলে আমি এই পর্বটা অন্তত আমি শেষ করতে চাচ্ছি। যদি আপনাদের, আমি সিদ্ধান্তটা আবার চূড়ান্ত করে বলি, আমাদের বোর্ডের 11 জন সদস্য, আমি প্রেসিডেন্ট সহ, সকলে নির্দ্বিধায় একমত হয়েছি যে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বেনজির আহমেদ ও প্রাক্তন সেক্রেটারি আরেকজন সদস্য ছিলেন ভুয়া সদস্য তাহসিন আহমেদ, ওনাদের দুজনকে আমরা বহিষ্কার করেছি এবং আমরা পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। ওনাদের যেসব আর্থিক অনিয়ম পেয়েছি সেগুলোর জন্য আমরা লিগ্যাল ম্যাটার্স যা ডিল করে তাদের সাথে বসে আমরা প্রপার চ্যানেলে এটা নিয়ে আগাবো। আমার কথা আপাতত শেষ। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমি তারপর উত্তর দিব। ধন্যবাদ।
টাকার হিসাবটা প্রায় 32 কোটি টাকার কাছাকাছি। এই 32 কোটি টাকাটা কতখানি সঠিক, এর থেকে বাড়বে না কমবে, এটার জন্য আমরা ওই যে একটু আগে বলেছি যে বাংলাদেশের স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হুদাবাসীকে আমরা নতুন করে আবার নিয়োগ দিয়েছি। তবে এটা নিশ্চিত থাকেন যে 32 কোটি থেকে যদি কমেও 2-4 কোটি টাকা কমতে পারে, খুব বেশি কমবে না, আর বাড়লে বাড়তে পারে, এইটুকু। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন। আসলে সরকারি যেখানে তার কাছ থেকে টাকা আদায় করতে পারতেছে না, আমরা কিভাবে করব? আসলে আমাদের দায়িত্ব সাধারণ মেম্বারদেরকে জানানো, আপনাদেরকে জানানো যে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের এত টাকা উনি বা ওনার মাধ্যমে কতিপয় ব্যক্তি এখান থেকে গায়েব করেছেন, সরিয়েছেন। সেটা ছাড়া আপাতত আমরা তো সরকারের আইনি ব্যবস্থার আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর তার কাছ থেকে আদায় করার মতো আমাদের কাছে বন্ধক তো কিছু নাই। উনি একজন মেম্বার ছিলেন মাত্র। আমি আপনাকে বলি, আমাকে উনি 3 বছর ক্লাবে ঢুকতে দেন নাই ওনার ক্ষমতা দিয়ে। আমি আসলে আমাকে গুম করা হয়তো, আয়না করে নিয়ে যাই হয়তো, আমাকে ওনার সিকিউরিটিকে দিয়ে আমাকে মানে করা হয়তো অনেক কিছু, এবং এই ক্ষমতা ওনার ছিল। আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার ওনার সাথে ওই ধরনের আপনি জানেন বিগত ইতিহাস, তা ওনার সাথে ফাইট দেওয়ার মতো অবস্থা ছিল না। তবে হ্যাঁ, আমি কিন্তু ছাড়ি নাই, আমি আইনি লড়াই করেছি। আমি 1টি নয় 2টি নয় 3টি লিগ্যাল নোটিশ ওনাকে ডাইরেক্টলি ওনার নামে দিয়েছি, এবং উনি যখন অন্য মানে বিজ্ঞ আইনানুগের সাথে কথা বললেন, তখন উনি বুঝলেন যে না, আমি আমার ফাইটটা লিগ্যাল, এবং আমি যদি কোর্টে যাই ওনার এই কমিটি এবং উনি বাতিল হবেন। তখন উনি কিন্তু নিরুপায় হয়ে আমাকে আবার এই ক্লাবে আসতে দিয়েছেন, মিটিংয়ে বসতে দিয়েছেন। আমি কিন্তু এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে উনি আমাকে বাদ দিতে পারেন না, বাদ দেওয়ার কোনো রাইট ওনার ছিল না। কিন্তু আমি আসিনি ভয়তে, এখন তো আর ভয় পাওয়ার কিছু নাই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কমিটিও মনে করে যে আমরা প্রায় 3100 মেম্বারের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি। এখানে ভয় ডরের কোনো প্রশ্ন না, আমাদের দায়িত্ব থেকে আমরা আজকে এটা করছি। যদি কোনোদিন উনি আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখেন, অবশ্যই করবেন, হয়তো করবেন, কিন্তু আমার বিশ্বাস যে আমরা যেহেতু নিজেরা ক্লিয়ার, আমরা যেহেতু আমাদের দায়িত্ব থেকে আমরা মানে কোনো রকম করছি না, আমাদের সান্ত্বনা আমাদের কাছে। এদেশে তো অনেক কিছুই হয়, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, উনি কিছু করতে পারবেন কিনা ভবিষ্যতে এদেশে এসে আমি জানি না, বাট আমাদের দায়িত্ব আমরা পালন করবো, এই ব্যাপারে আমরা নির্ভীক। ধন্যবাদ। ব্যাপারটা হলো, উনি তো দেখেছেন যে এখানে বিশাল জমি, উনি দেখেছেন যে এটা একটা ভালো ফান্ড এখানে আছে, উনি দেখেছেন যে এখানে যদি উনি হাত বাড়ায় তাহলে ওনার একটা আসলে উনি তো এইটা বোট ক্লাবের প্রেসিডেন্ট, এটাতে উনি খুব গৌরবান্বিত ছিলেন। আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট, আর আপনি জানেন যে উনি এইসব ব্যাপারে উনি ড্যাম কেয়ার ছিলেন। তো ওনার ওই সময়ের ক্ষমতা কি আপনারা যারা মিডিয়াতে আসেন আমাদের থেকে অনেক ভালো আপনারা জানেন। উনি যখন প্রেশার ক্রিয়েট করছেন আমাদেরকে যে উনি এই পদটি চান, প্রেসিডেন্টের পদ চান, তখন আমাদের না দিতে উপায় ছিল না, আর ওনাকে ঠেলে ফেলবার মতো উপায় ছিল না। কিন্তু হ্যাঁ, আমি সে ব্যক্তি যে আমি ফাইট করেছি, আমি এই বারবার লিগ্যাল নোটিশ দিয়েছি, কোর্টে গেলে ওনার ওই কমিটি বাতিল হয়ে যেত। আরজেএসসির নিয়ম অনুযায়ী আমাদের কমার্স মিনিস্ট্রির যে আরজেএসসি আছে, আরজেএসসি মানে রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি, তো এটার আন্ডারে কিছু নিয়মকানুন মানতে হয়। সেই নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন দেওয়ার কথা। উনি যে নির্বাচন দিচ্ছেন না বা বেআইনিভাবে আটকে রাখছেন, যখন উকিল যদি বারবার দেওয়া শুরু করলো, তখন উনি এই বুঝলেন যে না, এটা না দেওয়ার সম্ভব নয়। কারণ না দিলে কি হতো, আমি কোর্টে যেতাম, মামলা করলেই এই কমিটি বাতিল হয়ে যেত, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হতো।
অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার পরবর্তী 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন। তো উনি ওই মান সম্মান রক্ষার কারণে উনি মেনে নিয়েছেন নির্বাচনটা। দ্যাট ইজ দ্য ম্যাটার। আপনাদের এটা দখলে নিতে সে কি ধরনের আসলে ল এনফোর্সের কোনো ছিল নাকি কিভাবে আসলে সে এই এটা তো বড় বোধগম্য সভায় হওয়া উচিত যে আমরা যারা স্টিয়ারিং এ ছিলাম আমরা প্রত্যেকেই ব্যবসায়ী এবং ভদ্রলোক। আমাদের পক্ষে ওনার মতো কি বলবো মানে ওনার মতো একজন দৈত্য, আওয়ামী লীগের আমাদের দৈত্য, তাকে তো ফেস করার ক্যাপাসিটি আমাদের ছিল না। ভেরি সিম্পল। হ্যাঁ, এটা আপনি ভালো প্রশ্ন করছেন। আমাদের ভিত্তি আল্লাহর রহমতে এমন জায়গায় চলে গেছে, ভবিষ্যতে কোনো দৈত্য এসে এইভাবে দখল আর করতে পারবে না। কারণ এখন এটা মেম্বার্স ক্লাব হয়ে গেছে 100%। আমাদের লিগ্যালিটি গভর্নমেন্টের আন্ডারে এবং আমাদের বিভিন্ন আইনি ইসে আমরা এমনভাবে লিগ্যালিটি নিয়ে নিয়েছি, এখন আর কোনো দৈত্য এসে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নির্বাচন দিতেই হবে। আর যদি তাই হতো তাহলে তো ঢাকা ক্লাবও দখল করতে পারতো, উত্তরা ক্লাবও দখল করতে পারতো। উত্তরা ক্লাব ঢাকা ক্লাব দখল করতে পারে নাই, কারণ হলো ওখানে ওই ক্লাবগুলো সিস্টেমে দাঁড়িয়ে গিয়েছে। ওখানে নির্বাচন দিতেই হয়। আর নির্বাচনে এখানে ওই রাতের ভোট, দিনের ওই নির্বাচন না, এখানে ভদ্রলোকের ভোট হয় এবং জেনুইন ভোটে যিনি জিতেন, মানে যিনি বেশি ভোট পান তিনি জিতেন। তো ওই যেহেতু আমাদের একবার নির্বাচন প্রথা চালু হয়ে গিয়েছে, যেহেতু আমাদের আরসিসিতে আমাদের সমস্ত ডকুমেন্টেশন ওকে ফাইনাল হয়ে গিয়েছে, আমাদের আর ওই রকম ভবিষ্যতে যতই খারাপ সরকার আসুক, যতই খারাপ ইয়াদা আসুক না কেন, এই জায়গাটার ওইভাবে দখল করে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি এখানে টাকাটা ওনার কাছে এই মুহূর্তে, ওই মুহূর্তে যখন উনি চেয়ারে বসতে চাইছেন, ওই মুহূর্তে টাকার বিষয়টা ওনার কাছে বড় ছিল না। ওনার কাছে বড় ছিল একটা সামাজিক সম্মান। একটা সামাজিক সম্মান, একটা ক্লাবের প্রেসিডেন্ট কিন্তু জাতা কথা না। একটা ক্লাবের প্রেসিডেন্ট মানে আমি জানি না আপনারা কতটুকু এই ধারণা রাখেন, আমি কিছু বলতে চাই। এই ক্লাবে, সোশ্যাল ক্লাবে আমাদের এখানে জাস্টিস, পূর্ণাঙ্গ মন্ত্রী হয়তো এখন নাই, আবার উপদেষ্টা আছেন, আবার মনে করেন যে পূর্ণাঙ্গ সচিব, প্রাক্তন সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, প্রাক্তন, বর্তমান, পুলিশের বড় বড় কর্মকর্তা, অর্থাৎ এমন কোন পেশাজীবী শ্রেণী নাই, ব্যবসায়ী থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাব মেম্বার। এই ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, বর্ষা ক্লাব মেম্বার হন। এবং এরা যখন কাউকে প্রেসিডেন্ট বানান, তখন তিনি আসলেই সামাজিকভাবে অত্যন্ত স্বীকৃত ব্যক্তি। তো উনি বিনা ভোটে একটা ভোট ক্লাবের মতো বড় ক্লাবে প্রেসিডেন্ট হয়ে যদি একটা সামাজিক সম্মান গেইন করতে পারেন, এটা তো হতেই পারে। আপনারা আপনার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয় আছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে উনি সামহাও ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি কেড়ে নিয়েছে। ডক্টরেট ডিগ্রি উনি কেন নিয়েছিলেন? নিশ্চয়ই ওই সামাজিক সম্মানের জন্য। এটাও তাই। ধন্যবাদ। আমরা ওনাকে একটা নয়, দুটো নয়, আমরা দুটো নিয়ম অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী আমরা, আমি বলে দিই আপনাকে, আমরা যখন চূড়ান্ত হলাম যে অনেক প্রমাণ পেলাম এবং অডিট ফার্মের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট পেলাম, আমরা প্রথম চিঠি ওনাকে দেই। প্রথম আমরা মিটিং করি 17 মার্চ।
আমরা মিটিং করি 17 মার্চ এবং সিদ্ধান্ত নেই এবং ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করি ফার্স্ট। তারপরে আমরা ওনাকে নোটিশ পাঠাই মার্চের 18 তারিখে। 18 তারিখে নোটিশ পাঠাই ব্যাখ্যা চেয়ে যে আপনার বিরুদ্ধে এই মার্চের এই 25 সালের 17 মার্চ আমরা প্রথম মিটিং করি এই কমিটি। মিটিং করে আমরা সিদ্ধান্ত নেই যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তৎক্ষণাৎ যেটা করি ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করি এবং আমরা ওনাকে 18 মার্চ চিঠি পাঠাই। নিয়ম অনুযায়ী 7 দিন সময় দেওয়ার কথা। আমরা 18 মার্চ চিঠি দেওয়ার পরে উনি এবং ওই সেক্রেটারি দুজনকেই সময় দেওয়ার পরে যখন কোনো উত্তর পাই নাই, আমরা পরবর্তীতে ক্লিয়ার গ্যাপ 9 দিনের মাথায় আমরা আবার 29 মার্চ 2025 আমরা দ্বিতীয় চিঠি দিই। সেখানে ক্লিয়ার উল্লেখ করা হয় আপনার বিরুদ্ধে এই অভিযোগের ব্যাপারে আমাদের আর্টিকেলের এত নম্বর এই অনুযায়ী আপনার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি জানান অথবা এসে দেখা করেন। কোনো অ্যান্সার উনি বা ওই আমাদের প্রাক্তন সেক্রেটারি আজ পর্যন্ত দেন নেই। সো আমাদের প্রক্রিয়া আমরা মেনটেন করছি। আরেকটা জিনিস, ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে কিন্তু এই না ব্যাংকের অ্যাকাউন্ট, এটা হলো মেম্বারশিপের একটা অ্যাকাউন্ট থাকে। মেম্বারশিপের অ্যাকাউন্ট থেকে একটা ক্রেডিট লিমিট থাকে, 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ক্রেডিট লিমিট থাকে। এই 2 লাখ টাকা পর্যন্ত উনি সাইন করে খেতে পারেন যে কোনো মেম্বার। এইটাই হলো অ্যাকাউন্ট। এখানে যে লক্ষ লক্ষ বা কোটি টাকার ডিপোজিট আছে, নট দ্যাট। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার করছি। 32 কোটি কিন্তু 24-এর না। প্রথম কথা, উনি কিন্তু 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। ওই বিগত দিনে বিভিন্ন সময় এই টাকাটা মানে নিতে টাকা যে উনি একা নিয়েছেন তা না, আরো অনেকে জড়িত আছেন, বা উনি নিয়েছেন কিনা সেটা ওনার ব্যাপার। ওনার সাইনে যদি টাকা যায় আমরা ধরে নেব উনি নিয়েছেন। ওনার অধীনস্থ যারা ছিলেন তারাও কয়েকজনে সাইন করছেন। আমাদের কর্মচারী যারা সাইন করছেন তারাও জড়িত আছেন। তাদের বিরুদ্ধে অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি। যারা কর্মচারী জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অলরেডি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, মামলাটা হয়ে গেছে। আর ওনার বিষয়টা বেরিত হলো আমাদের নির্বাচনের পরে এই কয়েক মাস আগে। প্রথমত আমরা পেয়েছি বিভিন্ন আলামত, আমাদের হ্যান্ড যেটাকে বলি, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে বের হয় বা আমাদের HR ডিপার্টমেন্ট থেকে বের হয় যে এখানে মেম্বার হয়েছে কিন্তু টাকা জমা হয় না, এইটা না সেটা, এই ধরনের আমরা পেতে থাকি। কিন্তু একটা দুইটা ইস্যুর উপরে তো আমরা জাম্প করতে পারি না। আমরা যখন সমস্ত কিছু খুঁজে বের করলাম এবং ICM ভুক্ত অডিট ফার্মকে নিয়োগ করলাম এবং তাদের রিপোর্ট যখন হাতে পেলাম তারপরে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা কিন্তু একটু দেরি করিনি। আমরা আমাদের রিপোর্ট পেয়েছি মার্চ মাসের ফার্স্ট উইকে। মার্চ মাসের 17 থেকে আমরা আমাদের টাইম দিতে হয়, মিটিং ডাকতে হলে মিনিমাম 3-4 দিন গ্যাপ দিয়ে চিঠি দিতে হয়। চিঠি দেওয়ার পরে সবাই আমরা একত্র হলাম 17 তারিখ। 17 তারিখ মিটিং করে 18 তারিখে কিন্তু আমরা অ্যাকশনে গিয়েছি। সুতরাং আমরা কিন্তু একটু বিলম্ব করিনি। ধন্যবাদ। যদিও বিষয়টা এটার সাথে প্রাসঙ্গিক না, তারপরও যেহেতু সবারই জানা, আপনি যখন প্রশ্ন করলেন কিছুটা উত্তর দিতে হবে। আমি কিন্তু 3 বছর এই ক্লাবে আসতে পারিনি ওই ঘটনার পর থেকে। ওই ঘটনার পরে উনি আমাকে ক্লাবে ঢুকতে দেননি। ওই ঘটনার পরে 3 ইয়ার্স আমি এই ক্লাবে আসতে পারিনি। এবং আমি যেভাবে হেনস্থা হয়েছি এটা হওয়ার মতো কোনো কারণ ছিল না। আজকে ওই ব্যক্তি যার নাম আপনি উল্লেখ করলেন উনি কিন্তু এই ক্লাবের মেম্বার না, উনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের রুলস অনুযায়ী যদি কোনো মেম্বার গেস্ট আনতে হলে অনুমতি লাগে, ওখানে কোনো অনুমতি ছিল না। দ্বিতীয়ত ঘটনা ঘটার পরে ওই মেম্বার যিনি তাকে এনেছেন নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা উচিত। কেন ওনাকে এই ক্লাবে আনলেন উইদাউট পারমিশন, সেটা না হয় কিন্তু ব্যবস্থা হয়েছে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কারণ হলো যে আমি প্রতিবাদ করছিলাম, আমার সাথে তো একটা হিচিং হয়েছিল ওই রাতে। হ্যাঁ, তার উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি, এই হলো কারণ। এবং হয়তোবা ওই কারণেই তার সাথে আমার শত্রুতা হয়েছে, আমি জানি না।
এটা তো আমার জানার বিষয় না। আমার থেকে যে আপনারা এখন অনেক ভালো জানেন, আপনি ইউটিউবে ঢুকলে বহুত কিছু পাবেন, আমাকে জিজ্ঞেস করে লাভ কি? আমি আবার একটু শুনি না এই কথাটা আপনার, প্লিজ। BIWTA জি, আমরা ওই চিঠির উত্তর দিয়েছিলাম। আমরা কিন্তু যেটা ওখানে বলা হয়েছে সেটা অতিরঞ্জিত। সত্যিকার অর্থে এখানে ওনাদের যে জমি আছে সেখানে রাস্তার পাশে আমরা ছোট ছোট দুইটি টিনের ঘর ছিল। এই টিনের ঘর দুটো কি ছিল? টিনের ঘর মানে অস্থায়ী, মানে এটা কোনো পাকা না। এবং এটা ছিল, একটা ছিল আনসার শেড আর একটা ছিল গার্ড শেড। তো আমরা এই যে বিশাল জমিটা, আমাদের জমিটা যতখানি ঠিক ততখানি হলো ওয়াটার বোর্ডের জমি। তো এই বিশাল জমিটা আমরা যে পাহারা দিয়ে রাখছি বা এখানে কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড বা দুর্ঘটনা ঘটতে দিচ্ছি না, এর জন্য কিন্তু আমাদের একটা নিয়মিত বাহিনী, আনসার সহ আমাদের নিয়মিত বাহিনীকে লালন পালন করতে হয়েছে। তার জন্য আমাদের শেড দরকার ছিল। তো সেই শেডটা আমরা ওখানে করেছিলাম। একটু আগে আপনাদের বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা, 7-8 ফিট হাইটের এখানে সনের বন ছিল, বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলে আপনার সাপ থেকে শুরু করে মানে নানা রকম প্রাণী, শিয়াল এবং ডাকাতি পর্যন্ত এখানে প্রতিনিয়ত হতো। আমাদের অদূরেই ছিল, সেখানেও হতো। আমরা সেই সব জায়গাগুলো ক্লিন করে এখন বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা আসে কিনা, আমরা কিন্তু কোনো পাকা কোনো ঘর করিনি, খোলা মাঠে তারা এসে খেলে। কিন্তু আগে এই সনের বনের মধ্যে কেউ আসতেও পারতো না। সুতরাং ওনারা যেটা বলছেন সঠিক না, যে দুইটা স্ট্রাকচার ছিল আমরা ইতিমধ্যে সেটা রিমুভ করে ফেলেছি। আমরা সরকারের আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, ওনারা বলেছেন আমরা সরিয়ে ফেলছি। আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো সমস্যা আছে। আমরা মনে করি সলভ হয়েছে। আমরা উত্তর দিয়েছিলাম, এটাই উত্তর দিয়েছিলাম যে আমাদের এখানে দুইটা কাঁচা শেড আছে, আমরা এটা অচিরেই উঠে ফেলবো। আমরা উঠে ফেলছি, আমরা ভার্বালি ওনাদেরকে জানিয়েছি এবং ওনারা ফিজিক্যালি এসে দেখেও গেছেন। আপাতত আমি মনে করি না ওনাদের সাথে আমাদের কোনো সমস্যা আছে। আমার মনে হয় আমরা প্রসঙ্গের আলোচনা শেষ হয়েছে। সকলকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বোট ক্লাবে আপনাদের আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনার বোট ক্লাব সম্পর্কে যদি কোনো ভুল ভ্রান্তি বা মানে ভ্রান্তি ধারণা থাকে আপনারা সেটাও বলতে পারেন। আমরা অন্য 5টা ক্লাবের মতোই একটা সামাজিক ক্লাব, একটা সুন্দর ক্লাব, এবং এখানে পারিবারিক বন্ধনটা খুব বেশি।